ডিয়ার ভিউয়ার্স, আজকে যারা আমাদের এই বিশেষ এপিসোডটি দেখছেন সবাইকে জানাচ্ছি শাহ অ্যাসোসিয়েটস ও শাহ এলিট ট্যুরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই এপিসোডে আমরা একটি বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানাবো। আর আজকের এই এপিসোডটির নাম দিয়েছি আমরা এ ওয়ার্ল্ড জার্নি অফ মিস্টার মুরাদ হোসেন। আজকের এই পুরো অনুষ্ঠানটিতে সঞ্চালক হিসেবে আমি বাপন শাহ থাকবো আপনাদের সাথে। আমি চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি শাহ অ্যাসোসিয়েটসে ও শাহ এলিট ট্যুরসে, এবং এর পাশাপাশি আমি কানাডা ট্যুরিজম কমিশন এবং অস্ট্রেলিয়ান ট্যুরিজম কমিশনের একজন সার্টিফাইড ট্রাভেল প্ল্যানার। আজকের এই অনুষ্ঠানটিতে আমি আমন্ত্রণ জানাবো বিশেষ কয়েকজন অতিথিকে। আমাদের সাথে রয়েছেন আমাদের অনারেবল সিইও স্যার মিস্টার সুপ্রিয় কুমার চক্রবর্তী। স্যার, ওয়েলকাম টু শাহ। থ্যাংক ইউ বাপন। আরও আছেন আমাদের সাথে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চের রিজিওনাল ম্যানেজার মিস্টার মনোজিৎ দাস। থ্যাংক ইউ। ওয়েলকাম টু শাহ স্টুডিও। থ্যাংক ইউ। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়টি আমি আগেই বলেছি, এ ওয়ার্ল্ড জার্নি অফ মিস্টার মুরাদ হোসেন, এবং আজকে সেই বিশেষ অতিথি মিস্টার মুরাদ হোসেন যিনি আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন। শাহ স্টুডিওতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আমাকে শাহ স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। মুরাদ সাহেবের আসলে ওয়ার্ল্ড ট্যুরের জার্নিটা অনেক লম্বা। উনি প্রায় দীর্ঘ অনেক বছর থেকে উনি বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন এবং প্রায় 25 থেকে 30টি দেশ আপনি ভ্রমণ করেছেন, আমি যতটুকু জানি। আজকে আমরা আমাদের অডিয়েন্সদেরকে আমরা ওনার এই ভ্রমণের গল্প এবং সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিদেশের দূতাবাসগুলোতে ভিসা ইন্টারভিউ থেকে শুরু করে কিভাবে একটা পারফেক্ট ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়, ইমিগ্রেশনে কী ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় ট্রাভেলারদেরকে, এবং একজন কনসালটেন্টের আসলে কতটুকু ভূমিকা থাকে একটা সাকসেসফুল ভিসা অ্যাপ্লিকেন্টের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে। আজকে আমরা এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ বাপনদা আমাকে শাহ স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আগে আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ মুরাদ হোসেন। আমি একটা প্রাইভেট অর্গানাইজেশনের চিফ কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত আছি। আপনার ভ্রমণের গল্প শুনবো আমরা আজকে আপনার থেকে। আমাদের দর্শকদের আসলে আপনার এই যে ভ্রমণ পিপাসু হিসাবে আপনার মধ্যে যে আমি ফ্যাসিনেশনটা দেখলাম বিদেশ ভ্রমণের আর কি, আমি আশা করবো আপনার এই এপিসোডটির মাধ্যমে আমাদের দর্শকরা আপনাদের থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবে, যেটা আপনার মতোই যারা পুরো ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করতে চায় তারা উপকৃত হবে। তো আপনি কতগুলো দেশ ভ্রমণ করেছেন আর কি আনুমানিক? আমি আসলে একজন ট্রাভেল ফ্রিক মানুষ। আমি ভ্রমণ করতে ভালোবাসি। আমি নতুন নতুন ডেস্টিনেশন এক্সপ্লোর করতে ভালোবাসি। এ পর্যন্ত আমি 25 থেকে 30টা দেশ ভ্রমণ করেছি। মেয়েরা হয়তো অনেকে বয়স লুকায়, বাট ছেলেদের তো আসলে বয়স লুকানোর কিছু নেই। আমার তো মনে হয় আপনি বিলো 40, তাই না? ইয়েস, আমি বিলো 40। বাংলাদেশের লুকস লাইক 24। থ্যাংক ইউ বস। বাংলাদেশের প্রেক্ষাপটে বিলো 40তে একজন মানুষ 25 থেকে 30টি দেশ ভ্রমণ করা আসলে সত্যি একটা খুবই প্রশংসনীয়। কারণ ভ্রমণের জন্য যদি খুব ফ্যাসিনেশন না থাকে, ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করার জন্য যে মানে ডেডিকেশন এবং আপনার মধ্যে সদিচ্ছা না থাকলে তাহলে এটা আসলে সম্ভব নয় এই বয়সে আর কি 25-30টা দেশ ভ্রমণ করা। তো চলুন আপনার এই ভ্রমণ নিয়ে আমরা আজকে দর্শকদের উদ্দেশ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দর্শকদেরকে জানাতে চাই আপনার মাধ্যমে। আমাদের সাথে জয়েন করেছেন আজকে আমাদের অনারেবল সিইও সুপ্রিয় কুমার চক্রবর্তী। স্যার, আপনি তো প্রায় 39 কান্ট্রি ভিজিট করেছেন। তো আজকে আমি আসলে মনোজিৎ ভাই আছেন আমাদের রিজিওনাল ম্যানেজার হিসেবে। মনোজিৎ ভাইয়েরও ভ্রমণের তালিকা অনেক লম্বা। আজকে আমি সব ভ্রমণ পিপাসু মানুষদেরকে একসাথে পেয়েছি আর কি। আজকে আমাদের দর্শকরা আশা করছি যারা আমাদের এই এপিসোডটি দেখবেন তারা অনেক গুরুত্বপূর্ণ টিপস পাবেন এই এক্সপার্টদের থেকে। শুরু করা যাক, চলো। আমাদের সবার তো ভ্রমণের একটা লম্বা হিস্ট্রি বলা হলো, তো আমাদের যে আজকে উপস্থাপক ওনার ট্রাভেল হিস্ট্রিটা একটু আমরা জানতে চাই। বাপনের ট্রাভেল হিস্ট্রি অনেক লম্বা। বাপন তার আমার মনে হয় প্রফেশনাল কেরিয়ার এই লাইফের জার্নিতে এই পর্যন্ত অনেকগুলো দেশ ভ্রমণ করেছে। প্রায় বাপন তোমার 30+ হবে। হ্যাঁ বস, আমার ভ্রমণের অনুপ্রেরণা কিন্তু আপনি। কারণ আমার শুরুটা কিন্তু আমাদের সবার মানে বসকে দেখেই আর কি। কারণ যখন আমার জয়েনিং এর পর থেকে বসকে দেখতাম যে ভীষণ একজন ট্রাভেল ফ্রিক মানুষ,
ঘুরতো, এই ছোট ছোট জিরো থেকে আসলে বসকে বলা যায়, বা শুরুটা কিভাবে করবো? এটা আসলে ট্রাভেল করলে আসলে আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি, আমি সবাইকে বা তোমাদের সবাই বলো যে আসলে শুধু তুমি দেশ দেখলা বা একটা বিল্ডিংকে ভিজিট করলা বা পার্কে গেলা, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। একটা দেশ ট্রাভেলিংয়ের মাধ্যমে তোমার কিছু যে জ্ঞান আহরণ হয়, তুমি একটা দেশের ফুড, কালচার, তাদের হিস্ট্রি, তাদের হেরিটেজ নিয়ে তোমার যে জ্ঞান মানে অর্জিত হয়, এটার ভ্যালু কিন্তু আসলে অনেক। এটার ভ্যালু আসলে অনেক, এবং এগুলো থেকে তুমি মানুষের ম্যানার, মানুষের বিহেভ, মানুষের মধ্যে তাদের অ্যাটিটিউড, তাদের কর্ডিয়াল রিলেশনশিপ, ফ্যামিলিয়ার অ্যাটিটিউড, এগুলোকেও আসলে অর্জন করা যায়। এই ভ্রমণের মাধ্যমে এই গুণগুলো অর্জন করা যায় বলেই ট্রাভেলিংয়ের প্রতি আমার নেশাটা তখন থেকে শুরু হয়েছিল আর কি। ধন্যবাদ বস আপনাকে। মুরাদ ভাই, আমাদের দর্শকদের জন্য আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আমি আশা করছি আমাদের এই প্রশ্নগুলোর মধ্যে আমাদের যারা ভিউয়ার্স আমাদেরকে দেখছেন, তারা আপনার থেকে এই আপনার ভ্রমণের যে জার্নিটা আর কি, সেটার মাধ্যমে হয়তো তারা অনেক কিছু জানতে পারবেন আর কি। আপনি ভ্রমণটা শুরু করেছেন কখন থেকে? কবে থেকে আপনার এই ভ্রমণটা শুরু? আসলে আমার ভ্রমণটা শুরু হয়েছিল 2018 ডিসেম্বর থেকে, এবং আমি শুরু করেছিলাম একদম জিরো থেকে। এবং আমার প্রথম ট্রাভেল ডেস্টিনেশন ছিল আমাদের নেবার কান্ট্রি ইন্ডিয়া। তো ইন্ডিয়া থেকে আমার জার্নিটা শুরু। এরপর থেকে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া। তারপরে ইচ্ছা জাগলো যে আমি একটু ডেভেলপ কান্ট্রিগুলো একটু ট্রাই করি। তো আপনাদের সাথে পরিচয় হলো, আপনাদের পরামর্শ নিলাম, আপনাদের কনসালটেন্সি নিলাম, এবং আমি এইভাবে আমার জার্নি শুরু হলো। তারপরে আমি সেনজেন, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, সবগুলো দেশে আমার। এখন আমরা জানতে ইচ্ছে করছে আসলে কোথায় যাওয়া হয়নি আপনার? আপনি তো সবই ভ্রমণ করেছেন। না, পৃথিবীটা তো অনেক বড়, অনেক দেশ। তো আমার 25-30টা হয়েছে, এবং ইচ্ছা আছে। সেনিয়র কান্ট্রিতে বোধ আপনার তো 4টা না 5টা ভিসা করে দিয়ে। আমার বস 5টা আছে, ইউকেটা যদি বাদ দিই। বুঝলাম। তো এই আপনি যদি ভাবুন, তো আরো অনেক প্রশ্ন করবে। আমি এই এতগুলো দেশের যে এমবিসি গুলো সাথে তো আপনার সাক্ষাৎ হয়েছে, কিছু আছে পেপার বেস সাবমিশন, কিছু আছে ইন্টারভিউ বেস মানে ভিসা সাবমিশন। আপনার কাছে ভিসার অভিজ্ঞতা যদি আমি বলি, ইন্টারভিউতে যখন আপনি অ্যাটেন্ড করেছিলেন, আমেরিকান এমবেসি ইন্টারভিউ ছিল, আর তো সম্ভবত অস্ট্রেলিয়ার ভিসাতে অনলাইন ইন্টারভিউ ছিল। আমার একটা বাজে এক্সপেরিয়েন্স আছে। আমরা এই একটা প্রথমে আগে শুনি, অস্ট্রেলিয়ার ইন্টারভিউতে আপনার অভিজ্ঞতাটা কি ছিল? অ্যাকচুয়ালি বস, আমি প্রথমেই বলবো এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো যে কোনো ভিসা অ্যাপ্লিকেশনই হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আপনার পাসপোর্টে অনেকগুলো দেশের ভিসা আছে, তার মানে যে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করলেই ভিসা পেয়ে যাবেন, এটা ঠিক না। কারণ তখন তো আমার একটা বাজে একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা আমি শেয়ার করি। সেটা হচ্ছে, আমি যখন অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করি, তখন আমার পাসপোর্টে অলরেডি কানাডার ভিসা, ইউকের ভিসা, 4টা সেনজেন ভিসা এবং ইউএস এর ভিসা। আমি তো অ্যাপ্লিকেশন করে দিচ্ছি যে আমার তো ভিসা হবেই। তো হঠাৎ করে আমার একটা কল আসলো অস্ট্রেলিয়া এম্বাসি থেকে, এবং আমি একটু অপ্রস্তুত ছিলাম, সত্যি অপ্রস্তুত ছিলাম। আমার বাবা হসপিটালে ছিল, আমি আসলে একটু অ্যাবসেন্ট মাইন্ডে ছিলাম এবং কিছুটা অ্যাংশাসও ছিলাম। তো আমি আসলে পারফর্ম করতে পারিনি ঠিকভাবে, যেহেতু আমার প্রিপারেশন ছিল না। অ্যাপ্লিকেশন লেখার সময় বা সাবমিট করার সময় আমরা অনেক কিছুই লিখি। আপনি ভেবেছিলেন যে যেহেতু এতগুলো দেশের ভিসা আছে, যাওয়ার দরকার নেই, আমি তোমাদের ভিসা হয়ে যাবে, আমাকে ভিসা দিয়ে দিবে, ঠিক আছে। তো আনফরচুনেটলি আমার ভিসাটা তখন রিফিউজ হয়। তো আমি খুবই আপসেট হয়ে পড়ি। তখন আমি আবার আসলাম আমার পুরনো কনসালটেন্টের কাছে। আমি সেই দিনটা একটু রিকল করতে চাই। আচ্ছা, বলো। মানে মুরাদ ভাই অস্ট্রেলিয়া যাবে, এটা আমার সাথে শেয়ার করেছিল আর কি। আর অস্ট্রেলিয়া ভিসাটা যেহেতু এটা পেপারলেস, দ্যাট মিনস অনলাইন ভিসা সাবমিশন করতে হয় আর কি। তো মুরাদ ভাই আমাদের থেকে এত সার্ভিস নিয়েছে, সেনজেন, ইউএসএ, কানাডা এবং ইউকে, অনেক কিছুই। তো আমাকে শেয়ার করেছিল যে দাদা আমি অস্ট্রেলিয়াতে দেখে আসতে চাই। এনি টাইম ইউ আর ওয়েলকাম। তো আমি আসলে অনেক ব্যস্ততায় ছিলাম, একবার আমাকে বলেছে। ইনফ্যাক্ট ওই টাইমটাতে আমি দেশের বাইরে একটা অফিসিয়াল প্রোগ্রামে ছিলাম। তো মুরাদ ভাই নিজে অস্ট্রেলিয়া ভিসাটা ট্রাই করেছিল আর কি। তো উনি ভিসা পায়নি, এটা আমি প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। তো এখান থেকে আসলে আমাদের যারা ভিউয়ার্স, ওরা হয়তো একটা লেসন পাবে যে পৃথিবীর কোনো দূতাবাসকে ছোট করে দেখা ঠিক হবে না। এবার আপনার ট্রাভেল হিস্ট্রি যতটাই এনরিচড হোক না কেন, আপনাকে সেই
সংশ্লিষ্ট দূতাবাসের ভিসার যে রিকোয়ারমেন্টসগুলো এবং ইন্টারভিউর যে প্রসিডিওরগুলো সেটাকে আপনাকে পারফেক্টলি পারফর্ম করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। কারণ মুরাদ ভাইয়ের অস্ট্রেলিয়া ভিসাটা রিজেকশন আসার পরে আমরা আবার সেটা নিয়ে মুভ করি এবং সাকসেসফুলি আমরা আমাদের সেকেন্ড অ্যাটেম্পটে আমরা ভিসাটা পাই মুরাদ ভাই। জি, এখানে হচ্ছে যে ভিসাটা পাওয়ার পরবর্তী যে রিজনটা বাপন ভাই এত সুন্দরভাবে কাভার লেটারে এক্সপ্লেন করেছে যে পরবর্তীতে ওরা আমাকে আর কল করেনি, ওরা স্যাটিসফাই হয়েছে ডকুমেন্ট দেখে ওরা আমাকে একটা সেকেন্ড অ্যাপ্লিকেশন একটা কভার লেটার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মানে এই যে একটা কভার লেটারে যে এক্সপ্লেনেশন দেওয়া, একটা এক্সপ্লেনেশন দেওয়া যে আমি কেন প্রথমবার পারফর্ম করতে পারিনি, আমার কি ল্যাকিং ছিল, সে সত্য কথাগুলো যে বলে তুলে ধরা এবং সেটা যে খুব পোলাইটলি ম্যানার দিয়ে যে লেখা, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি মুরাদ ভাইয়ের থেকে পুরো ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করেছি, বিকজ আমার কাছেও জিনিসটা খুবই আনইউজুয়াল মনে হচ্ছিল। ই ইজ রিয়েলি ভেরি কোয়ালিফাইড ট্রাভেলার, সো উনি কেন অস্ট্রেলিয়া ভিসা পাবে না? বাট ইট ওয়াজ ভেরি ব্যাড লাক, কারণ যখন ওনার কাছে অস্ট্রেলিয়ান হাই কমিশন থেকে কল আসে ওনার ভিসা ইন্টারভিউর জন্য, ওই সময় ওনার বাবা হসপিটালাইজ ছিলেন আপনার ডেঙ্গুর কারণে আর কি। সো ওই টাইমটাতে আসলে উনি মেন্টালি প্রিপেয়ার ছিলেন না যে অস্ট্রেলিয়ার ওনার ট্রাভেল প্ল্যানটার জন্য প্রপারলি এক্সপ্লেন করবেন। সো ওইটা আমরা অনেস্টলি ভিসা অফিসারকে আমরা সেটা এক্সপ্লেন করেছি যে ওনার সিচুয়েশনটা কী ছিল আমাদের সেকেন্ড অ্যাপ্লিকেশনে। সো দ্যাট ওয়ার্ক এবং উনি ভিসাও পেয়েছে আর কি। সো এটাই মনে হয় একজন প্রফেশনাল ট্রাভেল এক্সপার্ট এবং ইন জেনারেল যারা, তাদের মধ্যে একটা তফাৎ। কারণ অনেকে অনেক ধরনের মিথ রয়েছে যে হ্যাঁ এইটা বলা যাবে না, এটা করা যাবে না, এইভাবে দেওয়া যাবে না। আমি মনে হয় একজন ট্রাভেল এক্সপার্ট হিসেবে আমি আমাদের ভিউয়ার্সদেরকে বলতে চাই যে আপনারা ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হ্যাঁ আপনি হয়তো অনেক কিছু জানেন, আপনি আপনার প্রফেশনটাতে আপনি অনেক এক্সপার্ট, কিন্তু একজন ট্রাভেল এক্সপার্ট উনি হচ্ছে আপনার এই কাজটার জন্য উনি এক্সপার্ট, ভিসা অ্যাপ্লিকেশনের জন্য, আপনার ট্রাভেল প্ল্যানিংয়ের জন্য। সো ওনাদের একটা বড় কন্ট্রিবিউশন থাকে। একজন ভালো প্রফেশনাল ট্রাভেল প্ল্যানার সত্যি আপনাদের জার্নিটাতে আরো স্মুথ করাতে অনেক কন্ট্রিবিউশন রাখতে পারে। আমার মনে বাবা এই ব্যাপারে মনে আমরা মনোজিতের সাথে একটা জিনিস শেয়ার করতে পারি, বা মনোজিৎ আমাদের সাথে শেয়ার করে যে আমেরিকান এমবিসিতে মনোজিতের কি একটা অভিজ্ঞতা হয়েছিল ভিসার ক্ষেত্রে। আমাদের এই বিজনেসটা তো আমেরিকান গভর্নমেন্টকে নিয়ে আমরা বিজনেস করি, তাদের ইউনিভার্সিটির সাথে আমরা কাজ করি, কোলাবোরেটলি কাজ করি, তারা আমাদের সাথে সব কিছু জানার পরেও যেহেতু DS 160 ফর্ম তারা দেখেছে মনোজিৎ কি কাজ করে, তারপরেও আমরা মনোজিতের কাছ থেকে শুনি যে আমেরিকান এমবিসিতে মনোজিতের সাথে কি অভিজ্ঞতা হয়েছিল। আমাদের দর্শকদের আপনি একটু বলতেন। আচ্ছা, আমি সবার আগে শেয়ার করতে চাই, আমি আমেরিকার কথা বলার আগে আমি আমার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমার স্টাডি ভিসা ছিল, যেটাতে বস এবং মাপন ভাই নিজে কনসালটেন্ট হলো, তখনও আমি কনসালটেন্ট ছিলাম, বাট আমি আমার ব্যক্তিগত এই রিয়াটা আমি শেয়ার করতে চাই। সেটাও যদিও রিফিউজ দিয়ে শুরু, বাট আমি তারপরে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যখন আমি প্রথমবার অ্যাপ্লিকেশন করি, তখন দেখা যাচ্ছে কি আমি তো ভেবেছি আমি এক্সপার্ট, আমি অ্যাজ এ কনসালটেন্ট আছি, এই যে কাজের মধ্যে দিয়ে শেখা, সেখানে থেকেও আমার একটা শিক্ষা আছে আর কি। তো আমি সব কিছু ফিল আপ করেছি ফর্মে। একটা আমাকে ইন্স্যুরেন্স দেওয়া হয়েছিল, ইন্স্যুরেন্সের একটা কপি। তো যে ইন্স্যুরেন্সের আমি ভাবলাম যে আমি তো ডকুমেন্ট দিচ্ছি, আমি ওখানে ইনফরমেশনটা পুট করি নাই। তো আমার দেখা গেলো যে সব কিছু ঠিক আছে, আমি তো খুবই কনফিডেন্ট যে ভিসা হবে, কারণ হচ্ছে কি স্টুডেন্ট এমবিসি তখন ফোনও দিত না, কিছু দিত না। তো আমি অপেক্ষা করে আছি যে কখন আমি চলে যাব, ওই প্রিপারেশন নিচ্ছিলাম। তো দেখা গেল একটা সাডেন আগে খুব কম সময় আছে, ওই টাইমে আমাকে রিফিউজ করে দিয়েছে। তো আমি ভিসা অফিসারকে জানার চেষ্টা করছিলাম যে কেন রিফিউজ। তো ওরা ওভার ফোনে এটা বলতে চায় না, ওরা বলে যে না আপনি এসে রিফিউজ লেটারটা নিয়ে যান, আমরা ওভার ফোনে বলতে পারবো না। তারপরে আমি খুব রিকোয়েস্ট করেছি যে কেন, তারপর কারণ হচ্ছে আমি কনফিডেন্ট ছিলাম হবে ভিসা। দেখা গেলো যে না, ওরা বললো যে ইন্স্যুরেন্স নিয়ে, তাই বললাম যে আমার তো ইন্স্যুরেন্স আছে। তারপরে আপনি ইন্স্যুরেন্সের ইনফরমেশন তো এখন দেননি। তো আমি খুব হতাশ হয়ে গেলাম, পরদিন গেলাম। আমাকে যেটা সত্যি কথা, এমবিসি খুব ডিসকারেজ করছিল যে কি আপনি এত কম সময়ের মধ্যে আর ভিসা পাবেন না। বাট আমি আমার এক্সপার্টাইজ থেকে ডিসিশন নিলাম যে না, আমি সুইডেন এমবিসি থেকে আপিল করা যায়। উইদিন এ মিনিট আমি ডিসিশন নিলাম যে না, আমি আপিল করব। এবং খুব সুন্দর একটা, সেদিনও ব্যাপারটা ছিল কাভার লেটার, একটা সুন্দর কাভার লেটার লিখে, এবং আমি সরাসরি ওই যে ভিসা অফিসার তার সাথে আমি ফোনে কথা বলি, কারণ ওদের ওখানে খুব সুন্দর সিস্টেম আছে কথা বলারও। এবং তাকে বলি যে আমার সব ইন্স্যুরেন্সও আছে, রেও আছে, সবকিছু আছে, আপনি এই জায়গায় একটু মিস ইনফরমেশন গিয়েছে বা দেয়া। তো দেখলাম যে আমাকে বলে যে ওকে, ইউর ভিসা হ্যাজ বিন অ্যাপ্রুভড, গো টু দ্য সুইডিশ এমবাসি নেক্সট ডে অ্যান্ড গিভ অল অফ ইউর ডকুমেন্টস অ্যাগেন।
তো নেক্সট ডে আমি গেলাম এবং দেখা গেল যে আমাকে আমার ভিসাটা পরদিনই তারা ইস্যু করেছে। তো এটা থেকেও একটা শিক্ষা যে কি নিজে সবসময় কাজের মধ্যে দিয়ে এই অ্যাসোসিয়েটসে এক্সপার্টাইজ হতে হয়। নিজের ভিসা নিয়েছি এবং বস আমাকে একটু আগে বলেছে আমেরিকান এমবাসির কথা বলাতে, সেখানেও আসলে সুইডেন একটু রিলেটেড আছে। যাদের আসলে ট্রাভেল হিস্ট্রি অনেক স্ট্রং তাদের ক্ষেত্রে একটা সুবিধা ইউএস এমবাসি থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে যাদের ট্রাভেল হিস্ট্রি স্ট্রং থাকে তারা দেখা যায় কি অনেক সময় এই বেনিফিটটা ইউএস এমবাসি থেকে নিতে পারে। তো তারা যখন আমার ওই কার্ডটা দেখেছে, রেসিডেন্স কার্ডটা দেখেছে এবং সবার উপর আমি ওটা দিয়েছি, তাদের কোয়েশ্চেন ছিল যে কি আপনি মানে কি কখন সুইডেন গিয়েছেন, কি কারণে গিয়েছেন, এবং এটাতে আমি মনে করেছি একটা ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট হয়ে গেছে। এবং আমেরিকান এমবাসিতে আমি বলবো যে কি প্রথম একটা দুইটা কোয়েশ্চেনের মধ্যে আপনার একটা ডিসিশন মেক হয়ে যায়। এবং DS-160 আপনি কিভাবে ফিল আপ করেছেন তাও খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যদি ওখানে সঠিক ইনফরমেশন দেন, এবং আমি আশা করি যে প্রথম একটা দুইটা কোয়েশ্চেনের মধ্যে দিয়ে তারা ডিসিশন নিয়ে ফেলে যে কি আপনি ভিসা পাবেন বা দেবেন কিনা। তাই তাদের ইন্টারভিউ সেশন তো হয় 2-1 মিনিটের বা 2 থেকে 3 মিনিটের মধ্যে তারা আপনাকে বলে দিচ্ছে ইয়েস অর নো। তো আমার বলবো যে কি আমার সবচেয়ে ইউএস এমবাসি সবচেয়ে ব্যাপার যেটা ভালো লেগেছে, ওরা কোনো ডকুমেন্ট চেক করে না আসলে। ট্রাভেল ভিসার ক্ষেত্রে বলছি, হয়তোবা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও চেক করে না, কিন্তু অনেক কোয়েশ্চেন করতে পারে। কিন্তু ট্রাভেল ভিসার ক্ষেত্রে তারা খুব কম ডকুমেন্ট দেখে না বললেই চলে, কারণ আমি আমার আশেপাশে দেখেছি অনেক লাইন নিয়ে কাজ করেছি, কখনো ডকুমেন্ট চাইনি আর কি। তো এই যে জায়গা থেকে আমি বলবো, আমি আমার আগে আসলে বস বাপন ভাই এরাও ভিসা নিয়েছে, তাদের থেকেও জেনেছি যে কি না ডকুমেন্ট দেখে না। আমার যদিও প্রিপারেশন ছিল, তো আমি বলবো যে কি সবার উদ্দেশ্যে আমার একটা ইয়া থাকবে যে কি একটা ভালো কনসালটেন্টের আন্ডারে, যদিও অনেক সময় নিজে অনেকে ফিল আপ করে, হ্যাঁ আপনি যদি মনে করেন যে আপনি এক্সপার্ট তাহলে ঠিক আছে, আপনি যদি এটা নিয়ে পড়াশোনা করেন, আপনি নিজে যদি করতে পারবেন ভাবেন তাহলে ঠিক আছে, না হলে একজন এক্সপার্টের অ্যাডভাইস নিয়ে ইউএস এমবাসি DS-160 ফর্ম ফিল আপ করা উচিত। একটা সিলি মিস্টেক, আপনার এই ভিসাটা আপনি ডিজার্ভ করেন, হ্যাঁ, কিন্তু আপনার একটা আনইনটেনশনাল সিলি মিস্টেক আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যেতে পারে।